আজ শুক্রবার 7/11/25 সনের বাংলাদেশ সময় রাত 10টা, বোস্টন সময় সকাল 11টা। আজকের আলোচনা রেখেছি অর্থাৎ আমাদের ক্যান্সার মায়াজমের একটা মাত্র ওষুধ, যেটার নাম আমাদের কার্সিনোসিন, অর্থাৎ সংক্ষেপে এটাকে কার্সিনোসিনাম বলা হয়। এটার উৎপত্তি একটু বলবো, আর আমরা এই ওষুধটার প্রয়োগের কথা বলবো। এর আগে আমরা আলোচনা করেছি কার্সিনোসিনের বৈশিষ্ট্য, লক্ষণ, কখন কিভাবে এটা বোঝা যায় এবং ব্যক্তি সাধারণত নিয়ে আলোচনা করেছি। আজকে এই ওষুধটা নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আমরা বুঝাবার চেষ্টা করব কোন সময় এই ওষুধটা প্রয়োগ করা যায়। হয়তো একই ক্লাসে সকল কিছু জানা সম্ভব নয়, তবে আমি আশা করব আজকের পরে যারা কার্সিনোসিন বা ক্যান্সার রোগী সম্বন্ধে কোনো ট্রিটমেন্ট করতে চান তাদের এই কার্সিনোসিন ওষুধটা সম্বন্ধে জানতে হবে এবং প্রয়োগের বৈশিষ্ট্য জানতে হবে এবং কোন সময় প্রয়োগ করলে আমরা তার ফলাফল সবচেয়ে বেশি পাব। যারা আমার সঙ্গে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ভিডিওটা প্রচার করার চেষ্টা করবেন, কারণ কথা আছে, অর্থাৎ প্রিভেন্টিভ ইজ দ্য বেটার দ্যান ট্রিটমেন্ট। অর্থাৎ চিকিৎসার আগে যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ক্যান্সারের দিকে রূপ নাও নিতে পারে। সেই সমস্যা নিয়েও আলোচনা করব এবং উৎপত্তি, তারপর আমরা চেষ্টা করব অতি স্বল্প সময়ে আপনাদের একটা ধারণা দিতে, আমরা যেন ভবিষ্যতে রোগী চিকিৎসায় ভুল না করি। চলে আসি তাহলে এই কার্সিনোসিনাম ওষুধটা কিসের থেকে? সচরাচর ক্যান্সারে গ্রোথ বডি যেটা থাকে সেখান থেকেই এই ওষুধটা, এই জন্য একে নসজ ওষুধ বলা হয়। অর্থাৎ আমরা যেটা মেলিগ্রেন্ট বডি বলি, টিউমার বলি, সেখান থেকে এটা তৈরি হয়। সংক্ষেপে যদি আমি বলি, ব্রেস্টের যখন ক্যান্সার হয়, ক্যান্সার থেকেই এই ওষুধটা তৈরি, ক্যান্সারের টিস্যু থেকে। তাহলে আমি এত উৎপত্তি জেনে আমাদের লাভ নেই, আমরা প্রয়োগ কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে জানলাম এটা ক্যান্সার কোনো কথা থেকে তৈরি, সেটা ব্রেস্ট থেকেও হতে পারে, অন্য জায়গা থেকেও হতে পারে। যেই জায়গা থেকেই হোক না কেন এই ওষুধটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে কার্সিনোসিনাম এই ওষুধটার সঙ্গে আরো অনেকগুলো ওষুধ আছে যেগুলি অত্যন্ত প্রয়োজনীয়, সেটাও একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কার্সিনোসিন মেলিগ্রেন্স টিউমার অথবা ক্যান্সারের ক্ষত থেকে এবং বেশ থেকে এটা তৈরি করা হয়। সুতরাং এটার প্রয়োজনীয়তাও আজকাল অনেক বেশি। আমি বুঝবো যে কত সহজেই আমরা জটিল রোগগুলো চিকিৎসা করতে পারি। খালি যে মানুষের চিকিৎসা করে, আপনার পারিবারিক ভাবে আপনার বংশগত ডিস্টারবেন্স না হয়, বংশগতিতে দেখার জন্য এটা না আসে এবং আগামী দিনে কোনো রকমের কঠিন রোগ, যেটা আমরা অটিজম বলি, এবং বংশগতির ধারাবাহিকতা যেটা চলে আসে, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই আলোচনা। তাহলে আমরা উৎপত্তি বুঝলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি আসবো এই ওষুধটার প্রয়োজনীয়তা কি। দেখুন, 4টা মায়াজমের কাজ যখন ফেল করে অথবা 4টা মায়াজমের সংমিশ্রণে যেই রোগের সৃষ্টি হয় বা দেহে অবস্থান করে, এই সকল লক্ষণের পরিপ্রেক্ষিতে কার্সিনোসিনাম ওষুধটা প্রয়োগ করতে হবে। তাহলে দেখুন, যার কাছে সরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলোসিস মায়াজম আছে, ওই ধরনের বডিতেই আমরা এটা প্রয়োগ করার চেষ্টা করব। সেজন্য প্রয়োগের বেলাও আমাদের একটু অ্যালার্টনেস থাকা উচিত এবং প্রয়োজন ছাড়া এটা যেন ব্যবহার করা না হয়। প্রয়োজনও খুব সোজা, 2-4টে কথা মনে রাখলেই আপনি বুঝতে পারবেন এই ওষুধ তার জন্য প্রয়োজনীয়। খালি রোগ দৃষ্টি আমরা ট্রিটমেন্ট করব সেটা নয়,
সেটা ছাড়াও কিভাবে ট্রিটমেন্ট করে আমরা যেন ক্যান্সার থেকে মানুষকে দূরে রাখতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে, এবং আমরা যারা এলএম পদ্ধতি করি তারাই পারবে এই সকল জটিল থেকে জটিলতা চিকিৎসা থেকে দূরে রাখার জন্য। চলে আসি একটা মায়াজমের কথা বললাম। দেখুন, এক একটা মায়াজমের এক একটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ওষুধটা প্রয়োগও সহজ হয়ে যায়। প্রথমে যদি আমি বলি শরিক মায়াজম, আমরা জানি এটা স্কিন ডিজিজের উপরে এবং নার্ভের উপরে। নার্ভের উপরে সচরাচর যে সকল রোগকল হয়ে থাকে সেগুলো যদি চাপা পড়ে অথবা যদি দুরারোগ্য হয় অথবা যদি চিকিৎসা করতে না পারেন, তখনই এই ওষুধটার শরণাপন্ন হবেন। তার অর্থ ধরিয়ে আপনি কখনো এই ওষুধ প্রয়োগ করবেন। আমি কি বললাম? শরিক মায়াজমের যখন স্নায়ু সংবেদনশীল এবং স্কিন ডিজিজ সকল রকমের রোগ যখন আমরা চিকিৎসা করতে পারবো না, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করব। সেটা হচ্ছে শরিক মায়াজমের সংবেদনশীল এবং এবং উৎকণ্ঠা, যেগুলো সচরাচর নার্ভের উপরে হয়ে থাকে। নার্ভের ওষুধ চিকিৎসা করা অনেক সময় কঠিন। তাহলে আমরা বুঝতে পারলাম নার্ভ বা স্নায়ুতন্ত্রের উপরে যদি কোনো রকমের রোগ চাপা পড়ে তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তার সঙ্গে কি আসছে? তার সঙ্গে সাইকোটিক। তো সাইকোটিকটা আমরা তো বুঝি, সাইকোটিক মানে কি? কোনো জিনিসের বৃদ্ধি এবং মোটা দেহ, এবং সেই দেহ যদি কারো থাকে অর্থাৎ দূর থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি তার বডিটা তার সাইকোটিক মায়াজম। কিন্তু সাইকোটিক মায়াজমের কোনো রকমের ট্রিটমেন্ট অথবা দেওয়ার প্রয়োজন হয় না, এবং সে ভালোই আছে এবং রোগও তার আছে, এবং সেটা হয়তো সাইকোটিক নয়। কেন বললাম? ওই 4টা মায়াজমের সংমিশ্রণ যে তৈরি, সেজন্যই অনেক সময় আমাদের সিলেকশন করা কঠিন হয়ে পড়ে। এই জন্যই টেস্টিংটা নেওয়ার সময় আমরা পার্সেন্টেজ দিতে ভাগ করা উচিত, কার দেহে কতটুকু মায়াজম আছে এবং 4টা মায়াজম আছে কিনা। থাকলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করব, না থাকলে কি প্রয়োগ করবো না? প্রয়োগ করব, সেটাও আলোচনা করার চেষ্টা করব। প্রয়োগের প্রথম শর্ত হচ্ছে আমরা বংশগতির পরে চিন্তা করতে পারি। বা ক্যান্সার থাকে ব্যবহার করে বলি, অর্থাৎ প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। যদি কারো বংশগতিতে সেটা পাই, আপনি প্রথমও দিতে পারেন, চিকিৎসার পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। নির্ভর করবে আপনি কোন সময় কোন ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন এবং কেন প্রয়োগ করবেন। আপনার কাছে যদি আসে এবং সেই ট্রিটমেন্টটা যদি না করতে পারেন, তার যদি বংশগতি থাকে, তাহলে কোনো না কোনো এক সময় 4টা পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এই কার্সিনোসিন ওষুধটা। এটার গুণ শেষ করা যাবে না, কিন্তু তারপরেও রিস্ক থাকে। যদি ভুলক্রমে কোনো কিছু হয়ে থাকে, যদিও 50% পদ্ধতির আমি আশা করি না যে ভুল হওয়ার কোনো প্রবণতা আছে, কারণ আপনাদেরকে আমি 4টা পাওয়ার প্রয়োগ করার কথা বলিয়ে দিয়েছি যখন আমি ক্যান্সার মায়াজম পাবো। আর ক্যান্সার মায়াজম না পারলে সেটা সিস্টেমেটিক্যালি যেভাবে আমাদের অর্গাননে বলা আছে, এবং আমরা যারা কেস টেকিং নিয়ে চিকিৎসা করি তারা অনায়াসেই এই ওষুধ প্রয়োগ করতে পারেন, যদি লক্ষণগুলো আপনি ঠিক মতন নিয়ে ওষুধটা প্রয়োগ করতে পারেন। 2টা কজ গেল, একটা হলো বংশগতি, দ্বিতীয় হলো 4টা মায়াজম যার শরীরে আছে সেই ওষুধটা দেওয়ার প্রথম ধাপ হয়ে গেল। তো বলে স্যার কি করে বুঝবো? আমি আলোচনা করার চেষ্টা করব এবং কিভাবে আমরা শুরু করব। তাহলে আমি সাইকোটিকের কথা বললাম, সিভিলিটিকের কথা বললাম, আত্মহত্যা করার প্রবণতা এবং ক্ষত, এবং ক্ষতটা অনেক সময় ক্যান্সারের দিকে রূপ নেয়। আর টিউবারকুলোসিস মায়াজমের কথা আমাদের জানা আছে যে পরিবর্তনশীলতা এবং ঘুরে বেড়ানো। দেখুন, আমি তো যখনই আলোচনা করেছিলাম তখনই বলছিলাম দেখি যেন মনে হওয়া চিনিওয়ারে, অর্থাৎ প্রত্যেকটা রোগীর শরীরের দূরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা কার বডিতে কিরকম পার্সেন্টেজ আছে। টিউবারকুলোসিস মায়াজম আবার সিভিলিটিক মায়াজমের মধ্যে যোগ হওয়ার কোনো কারণ নাই। ক্ষতর প্রবণতা না থাকলে তার সিভিলিটিক মায়াজম নাই, হয়তো চাপা পড়ে ক্ষত এখন নাই, তার অর্থ সিভিলিটিক মায়াজম আছে, এই 4টা মায়াজম যদি অবস্থিত থাকে এবং কোনো রকমের প্রকাশ বা কোনো রকমের চিহ্ন আপনি পাচ্ছেন না অথবা জানেন তার শরীরটা সেরকম, তাহলেই আপনি যখনই চিকিৎসা করতে যাবেন তখনই কার্সিনোসিকতা মনে রাখতে পারেন। তার বংশগত ইতিহাস, তার থেকে আপনি যে টেস্টিংয়ে নিয়েছেন সেখানে বডিতে কি কি ঘটনা ঘটেছে, কখন কি রোগ হয়েছে, কিভাবে চাপা পড়েছে, কি হয়েছে, এগুলো জেনেই তো আমাদের কেস টেকিং, এবং আমাদের কেস টেকিংয়েই সুন্দর করে উঠে আসে কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করবেন। আমি সেই সুবাদেই আগামী
সাল এলএম গ্রুপের প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ এলএম গ্রুপের গিয়ে আমরা কী করে চিকিৎসা করব সেটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, চলে আসি। তাহলে কি পেলাম? তাইলে পাইলাম 4টা মায়াজম মিলেই পরিবর্তনশীলতা থাকতে হবে, ক্লান্তি থাকতে হবে এবং ঘুরাফেরা থাকতে হবে, ক্যান্সার এবং থাকতে হবে সিভিল মায়াজম। এগুলো ছাড়াও আরো যে সকল লক্ষণ আমরা পাই সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব মানসিকভাবে। অর্থাৎ দেখুন, আমি যতগুলো ওষুধ পড়িয়েছি, যত রকমের সিমটম অথবা শারীরিক লক্ষণগুলি আমরা অনেক কিছু জেনেছি, আজকে সকল সমাধান একটা লাইনে বলে যাব। কিরকম? যখনই আপনি দেখবেন মানসিক কোনো রোগী বা মনে কষ্ট কোনো রোগীকে চিকিৎসা করতে পাচ্ছেন না, তখনই ধরে নেবেন সে ক্যান্সার রোগী। সেটার ক্যান্সার রোগী মানে কার্সিনোসিনের প্রয়োগ তার জন্য এসেনশিয়াল। সেই এসেনশিয়ালের এই গত 2 দিন আমি আলোচনা করেছি। তার ভিতরে এখন আলোচনা করলাম কি সংবেদনশীল, দায়িত্বশীল এবং দায়িত্ববোধ। অর্থাৎ আমরা যেটা বলি, কারণ এগুলো তো কোনো প্রকাশিত নয়। তাহলে আপনি কাজকর্ম দেখলে দেখবেন কেউ হয়তো শৃঙ্খলাবদ্ধ জীবন পালন করতে অভ্যস্ত, কেউ হয়তো উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে অভ্যস্ত। অর্থাৎ তার জীবনটাই যদি উচ্ছৃঙ্খল হয় তাইলে সে ক্যান্সারের পর্যায়ে পড়ছে না। সুশৃঙ্খলায় সংবেদনশীল এবং শৃঙ্খলাবোধ, সহানুভূতি, আবেগপ্রবণ। তারপরেও আমরা বলবো যে গানের প্রিয়তা অথবা কবি ভাব আমরা যেটা বলি, এই সকল গুণাবলী যাদের কাছে আছে। অর্থাৎ আমরা যারা বাহ্যিকভাবে পারফেক্ট রোগী, পারফেক্ট লোক যারা বলে থাকি, সব সততা সত্যতা সব কিছু তার কাছে আছে, কিন্তু তার রোগ সারে না, রোগ বিদ্যমান। সেই সকল ক্ষেত্রেই আমরা এই কার্সিনোসিনাম ওষুধটা প্রয়োগ করতে পারি। আর প্রয়োগ সহজে করবেন না, 2-3টা লক্ষণ থাকলে আপনি করতে পারবেন। একটা কি বললাম, বংশগতিতে যদি তার সেটা থাকে ক্যান্সার, তাহলে অনায়াসই আপনার 4টা পাওয়ার দিতে পারেন। সেটাকে প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা তার সকল বাধা অতিক্রম করার চেষ্টা করতে পারেন। তার উপরও রোগ যদি চিকিৎসা না হয় তখনই আপনি প্রয়োগ করতে পারবেন। একটা জিনিস পেয়ে গেলেন। আচ্ছা, দ্বিতীয়টা কি বললাম? দ্বিতীয়টা বললাম যাদের আর্ট করার ইচ্ছা, গান গাওয়ার ইচ্ছা, অথবা শান্তিপ্রিয় লোক, তার কোনো রকমের ট্রাভেলস নাই, কিন্তু এই সকল লোকেই আগামী দিনের কার্সিনোসিনের রোগী অর্থাৎ ক্যান্সারের রোগী। তার কারণে এই চাপা পড়া, দমন করা, এই সকল তার জীবনে বহু ঘটে আসছে। হয়তো রোগ প্রকাশিত হয় নাই, তার শরীর হয়তো সেভাবে ভালো আছে, অথবা 4টা মায়াজমের কোনো মায়াজমেই তার কাছে কাজ করছে না, তখনই সেটা আস্তে আস্তে রূপ নেয় ক্যান্সারের দিকে। যেমন কি বললাম, অবদমিত মানসিক কষ্টের কথা আমরা ওষুধের কথা জানি। কি সুন্দর কথা! আমরা 3-4টা ওষুধের নামের আগে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথমেই আসে ইগনেশিয়া, নেকটারমেয়র। মানসিক কষ্টের রোগীরা আমরা এই 2টা ওষুধ দিয়ে অনেক সময় অনেক রোগী ভালো করেছি। দেখুন, হোমিওপ্যাথিক যত কঠিন তত সহজ, এবং তত প্রয়োগ শিক্ষার নাম হচ্ছে এলএম পদ্ধতি। প্রয়োগ না করে আপনি খালি বই পুস্তকে পড়ে, এই যে ফেসবুকে অনবরত দেখবেন ওষুধের লক্ষণ গুণাবলী বলছে, এই ওষুধটা এই ওষুধ দিবেন, এটা করবেন, এটা লক্ষণ, এটা। আমাদের এত কিছুর দরকার নেই। আমি 4-5টা লক্ষণ মনে রেখেই, নর্মদা কি সুন্দর বলছেন, আমি আপনাদেরকেও বলবো 4-5টা লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করে দেখেন আপনার লক্ষণের উপরে এই ওষুধগুলো কাজ করেছে কিনা। যদি কাজ না করে থাকে, 2টা জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনার ভুল প্রয়োগ, আর একটা হচ্ছে ওষুধ অশুদ্ধ। কোনটা আমরা পারফেক্ট ধরে নেব? এত কষ্ট করে পড়ালেখা করে 4টা ওষুধ মনে রেখে একটা ওষুধ প্রয়োগ করেছি, আমার ওষুধে কোনো কাজও করলো না, তখন কি করতে হবে? তখন আমি অনেক সময় বলেছি যে কাজ না করলে আমাদের ধারা হচ্ছে 3টা। একটা হচ্ছে ওষুধটা সঠিক কিনা দেখুন, লক্ষণে কোনো উপকার হলে না দেখুন, না হলে আমাদের বাধাগুলো দেখুন, না হলে আমরা মায়াবী বাধা দেখুন, তারপরে কোনো কম না। 4-5টা স্টেপ। প্রথমে কি বললাম, ওষুধটা কাজ করে নাই, তাহলে প্রথম বাধা কি, আমার সিলেকশনটা রাইট হলো কিনা, ওষুধটা সঠিক কিনা, এবং ওষুধ যদি সঠিক হয়ে থাকে, আমার প্রয়োগ যদি ঠিক হয়ে থাকে, যদি লক্ষণটা যদি না কমে, অথবা রোগের কোনো চিকিৎসা না হয়, তাহলে ধরেই নিতে হবে
অন্য কোনো বাধা আছে, সেই বাধাটাও আলোচনা করেছি। 18টা বাধার পরে মায়াজমেটিক বাধার পরে এই সকল কথা যে বললাম, চাপা পড়ার ইতিহাস তার যদি থেকে থাকে তাহলে মানসিক কষ্টের নয়, অবদমিত, অর্থাৎ যেটা আমরা দায়িত্বশীল, কর্তব্য, শৃঙ্খলা বোধ, এই সকল গুণ তার যথেষ্ট আছে, সেগুলি যদি অবদমিত হয়ে থাকে তাহলেও আমরা ক্যান্সারের রোগী ভবিষ্যতের দিকে থাকবে। কখন ভাববো? যদি কোনো তার চিকিৎসা আমাদের প্রয়োগকৃত ওষুধের ফলাফল না পান। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ বলে স্যার এতক্ষণ সময় দে না, দে কি বলছি, তরুণ রোগ হলে আপনি একদিনে কাজ বুঝবেন না, এখন তো 2 দিন বলি কাজ বুঝবেন যে আমার ওষুধটা সঠিক হলো কিনা, এটা তরুণ রোগ হলো না, নাকি এটা ক্রনিক ডিজিজ হলে তার বাধাটা কি। আজকেও একটা কেস নিয়ে আলোচনা করতে যখন গেলাম তখন আমি অবাক হয়ে গেলাম, কারণ আপনাদেরকে তো শিখাই থাকি আপনারা রোগী আসলে নার্স পালস অমুক দেওয়ার চেষ্টা করবেন, তারপরে চিন্তা করবেন। কিন্তু যারা দক্ষ ডাক্তার হতে চান, যারা চিকিৎসা জানতে চান, যারা আমার ভিডিওগুলো দেখে প্রয়োগ করার আগে চিন্তা করবেন, খালি নার্স দিলে তো হবে না, আপনার রোগীর তাড়াতাড়ি চিকিৎসার দরকার, কারণ তাড়াতাড়ি না হলে তো রোগী আবার অন্য কিছু ভাববে। তখনই আপনি চিন্তা করবেন এই ক্রনিক ডিজিজ চিকিৎসা করতেই খালি যে তরুণ রোগের চিকিৎসা করতে হবে তা কিন্তু নয়। এই সকল গুরুরহস্য জানার জন্যই আপনাদেরকে নিয়েই আগামীতে এলএম ক্লাস শুরু করতে যাচ্ছি। হয়তো টাকা পয়সা বেশি হবে, আমি আশা করব আপনারা এই টাকা দিয়ে, অর্থাৎ আমি ফিস রাখতেছি বছরে 10,000 টাকা, একসাথে দিলে না দিলে 1,000 টাকা করে 12,200 টাকা, 12,100 টাকা। এবং আমি চাই টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা রোজগার করেন, সেটি আমার চেষ্টা। কারণ আপনি রোজগার না করলে আমাকে দিবেন কোত্থেকে? আপনার ক্যান্সার রোগী আসলো, চিকিৎসা করতে পারলেন না, আমিও পারি না, আমিও আপনাদের মতন। কারণ শেষ মুহূর্তে যখন আসে আমাদের আর উপায় থাকে না, সেই উপায়গুলোকে দূরীভূত করার জন্য আজকের আলোচনা। অর্থাৎ ক্যান্সার রোগ হওয়ার আগেই আপনার পরিবারকে ক্যান্সার থেকে দূরে রাখার চেষ্টা করবেন। সেজন্যই আমাদের ভবিষ্যতের দর্শন, অর্থাৎ আগামী প্রজন্ম যেন আমাদের বর্তমান প্রজন্মের মতন না হয়। এমন এক প্রজন্মে আমরা বসবাস করি যাদের ধৈর্যের অভাব, শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, সম্মানের অভাব, শৃঙ্খলাবোধের অভাব, এগুলিই হচ্ছে সমাজের ক্যান্সার। খালি সমাজের তা না, আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি এলএম পদ্ধতিতে, আমরা জানতে পারি এই সকল কারণের পিছনে কি, সেটাই হচ্ছে ক্যান্সার রোগ। তাহলে চলে আসি, আর কি পেলাম? রাতে ঘুম না হওয়া, অর্থাৎ ইনসোমনিয়া, দুশ্চিন্তা। দেখবেন অনেকেরই ঘুমাচ্ছে, ঘুম আসে না। সেটাই যদি হয়ে থাকে, অন্য ওষুধে যদি কোনো রকমের চিকিৎসা করে, 18টা বাধা ছাড়া আপনার দেখলেন তার কোনো রকমের মায়াজমেটিক বাধাও নাই, তখন আপনার কাছে কার্সিনোসিন ছাড়া আর উপায় নাই। এগুলো বুঝতে হবে। আমি এই কথা বলছি না, এটা ব্যবহার যেরকম প্রচলিত চাই সবাই ব্যবহার করেন, সঙ্গে সঙ্গে চাই এটা থেকে দূরে থাকার। অর্থাৎ তার অর্থ এই কথা না প্রয়োজনে আমরা ব্যবহার করব না, প্রয়োজনে নিশ্চয়ই ব্যবহার করব। তার আগে যেন আমাদের ভুল না হয়, এই ভুল না হওয়ার জন্য এত সব চেষ্টা, এত সব দর্শন। হয়তো আমি কিছু দেখেছি, আপনারা দেখে আগামীতে আরো সুন্দরভাবে রূপ দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তাহলে চলে আসি, এই সংবেদনশীলের কথা বললাম, আবেগপ্রবণ এবং সঙ্গীত অথবা খেলাধুলা থেকে আরম্ভ করে এই সকল ভিতরে তার আছে। হয়তো চাপা পড়ার কারণে তার খেলাটাই সে খেলতে পারলো না, সেটাও কিন্তু চাপা পড়া, এবং সেটাও কিন্তু ইগনিশিয়া ন্যাট্রামিউর, এবং তারপরের ওষুধ হচ্ছে কার্সিনোসিন। ধরেন তার জীবনের সে ভালো প্লেয়ার হতে চালো, কিন্তু চাপা পড়ার কারণে তার এই আকাঙ্ক্ষাটা অবদমিত হলো, সেও কিন্তু রোগী। এই সকল রোগী সকলেই হচ্ছে কার্সিনোসিনের রোগী। তো বলে স্যার আমি কখন প্রয়োগ করব, এই কখন প্রয়োগ করবেন সেই কথার জন্য এই আলোচনা, সেই কথার জন্য ওষুধ। তাহলে একটা কথা পেলাম, বংশগতিতে যদি ক্যান্সার থাকে, টিবি থাকে, ডায়াবেটিস থাকে, সে সকল চিকিৎসা যদি না হয় তাইলে আমরা অনায়াসে দিতে পারি। আর ক্যান্সার রোগী থাকলেই আপনার কার্সিনোসিন অনায়াসেই ব্যবহার করতে পারেন। 4টা মাত্রা তার জন্য প্রিভেন্টিভ হয়, তার বংশগতিতে অথবা তার পরবর্তী লাইফে ক্যান্সার যেন আক্রমণ না করে। আমি এটা চ্যালেঞ্জিং দিতে বলি আপনাদেরকে। আপনারা বলবেন আপনার ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, টিবি হবে না। আমি কোত্থেকে এই কথাগুলো বলি? এগুলো সহজ কথা নয়, এগুলো চ্যালেঞ্জিং দিয়ে আপনারা শুরু করেন। তাহলে কি করতে হবে? যাদের বংশগতিতে ক্যান্সার আছে তাদেরকে মিনিমাম 4টা পাওয়ার ক্যান্সার কার্সিনোসিন ওষুধটা M1 থেকে M4 দিয়ে দিনে 1বার বা দিনে 2বার করে দিয়ে এই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন। সহজে
তার বাকি জীবনেও ক্যান্সার আসতে খবর না হবে। তার অর্থ কথা নয় যে আমি 4টা দিয়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ, আমি প্রিভেন্টিভ দিয়েছি, আসতে খবর নিতে হবে যদি আপনার চিকিৎসা করে। তা আপনার চ্যালেঞ্জিটা কেন? আপনার চ্যালেঞ্জ যে আপনার আবার চিকিৎসা করবেন, এই সকল রোগ হবে না। আমার সঙ্গে আসবেন, আমি আপনাকে সাজেশন করব কি রুগী দেখাবেন, এলোপ্যাথিক দেখাবেন কি দেখাবেন, অপারেশন করবেন কি করবেন না। আপনাদের কাছে রুগী সাজেশন নিয়ে তারপরে এলোপ্যাথিকের কাছে যাবে। তাদের তো অপারেশন ছাড়া কিচ্ছু নাই। আজকেও যে রুগীটা একটা দেখছি, সেই অপারেশনের কেসগুলোর কথা বলেই অবাক হয়ে গেছে। আমি বলতে চাই না, কারণ এই সকল রোগের চিকিৎসা করতে গেলেই আপনাদের উচিত আমাদেরকে জেনে শুনে ব্যবহার, কখন কোন সময় কোন ওষুধ দিয়ে মানুষকে ভালো করবো। খালি মানুষ নয়, আপনার পরিবার, আপনার দেহ, আপনার বয়স যদি এখন 40-50 হয়ে থাকে, আপনি জেনে রাখেন 80-90 বছর আগে যদি মারা যান, তাহলে আপনার এই হোমিওপ্যাথিক পড়ে লাভ নাই। হ্যাঁ, মারা যাবে। কিভাবে? অ্যাক্সিডেন্টে মারা যাবেন, সাপে কাটা মারা যাবেন, বিদ্যুৎ চমকালে মারা যাবেন, অথবা কোনো রকমের আত্মহত্যা করলে মারা যাবেন। এই ছাড়া রোগ শোকে মারা যাবেন 80 বছরের আগে, আমি এখন চিন্তাই করতে পারি না। রোগ হইতে পারে, রোগ থাকতে পারে, কিন্তু আপনাদের যারা বয়স 30-40, তারা যদি সুন্দর মতন আমাদের ট্রিটমেন্টে আসেন, আমাদের ধারাবাহিকতাতে আসেন, অথবা সিনিয়র ডাক্তার যারা আছেন বা এলএম গ্রুপ যারা করেন বা আপনার পরিবারে করেন, আপনারা দেখবেন নিরাপদ, কত নিশ্চিত। হ্যাঁ, টুকটাক রোগ হইতেই পারে, থাকতেই পারে। কোনো ডিজিজ হয়ে, যেমন ডায়াবেটিস, হাঁপানি, শ্বাসকষ্ট, মৃগীব্যারাম, আঁচিল, অথবা ডায়াবেটিস, হার্ট ফেল, কিডনি ফেল, লিভার ফেল, লাংস ফেল, এগুলো হবে না। হওয়ার মতন আমাদের ট্রিটমেন্ট যথেষ্ট আছে এবং প্রায় আমি বলবো না আই এম নট এ পারফেক্ট ম্যান, আমি একের ভালো ডাক্তার মুখ আমি বলবো না। রুগী থাকবে, মানুষকে মরতে হবে। মরার কারণটা আপনাকে জানতে হবে। কোনো লোক যদি 40 বছরের আগে মারা যায়, আপনি আগে প্রথমে দেখবেন কারণটা কি। কারণটা একটাই, অনিয়মের রোগী। আমি সেই জন্য বলি আজকালকার যুগের অনিয়মের ওষুধ হচ্ছে নাক্স। কিন্তু মনে রাখবেন, অনিয়ম করতে 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 যখন আর অনিয়মের শেষ পর্যায়ে যাবে, তখন আপনার এই কার্সিনোসিন ছাড়া আর উপায় নেই। আপনি কেস হিস্ট্রি নেওয়ার সময় তার লাইফ হিস্ট্রি নেবেন, লাইফ হিস্ট্রি নিয়ে দেখবেন তার অনিয়মের কত রকমের ঘটনা, কিন্তু আপনি চিকিৎসা করতে পারছেন না, আপনার ওষুধ দিয়েও আপনি তা পাচ্ছেন না। অর্থাৎ মাসখানিক 15 থেকে 1 মাস চিকিৎসা করার পরে বুঝতে পারছেন যে না, এই রোগীকে আমি কোনো ওষুধ দিয়ে আমাদের হোমিওপ্যাথিক এলএন সিস্টেমের প্রয়োগ করে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছে পাচ্ছি না, দেন উইল গিভ। আপনি তখন কার্সিনোসিন ব্যবহার করতে পারেন অনায়াসেই, তার ক্ষতি না করে। আর যদি বংশগতি পান, তার তো কোনো কথাই নেই। আর যদি কোনো কারণ পান, আর যদি 4টা মায়োজম পান, আর যদি ট্রিটমেন্ট পান, অনায়াসে প্রয়োগ করতে পারেন। প্রয়োগের বেলা বাধা নাই। বাধা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োগভাবে প্রয়োগ করবেন না। আপনার লক্ষণ যদি ঠিক থাকে, 4-5টা লক্ষণ মিলে একটা ওষুধ প্রয়োগ করলে যদি সেটা কাজ না করে, বুঝেই নেবেন আপনার এই ওষুধ তার শরীরের জন্য প্রয়োজনীয় নয়। কি তথ্য হোমিওপ্যাথিকে আপনাদের হাতে তুলে দেয়, তারপরে বলবেন আপনারা ডাক্তারি করতে পারেন না। আমি অবাক হই। আমি কথা বলছি না সব রোগী আমি ভালো করে ফেলবো, বলে স্যার আপনার যত সহজে বলেন আমরা যত সহজে প্রয়োগ করতে পারি না। আপনাদেরকে আমি বলছি প্রয়োগ করে করে আগান। বিনা প্রয়োগে কোনোদিন আপনার দর্শন হবে না, কোনোদিন আপনি চিকিৎসক হবে না, কোনোদিন আপনি ডাক্তার হতে পারবেন না। আমি যা বলি তা নয়, আপনি যা বলেন এবং দেখেন। আপনার যখন রোগীর শরীরে তার সিমটম দৃষ্টে কথা বলে তার ওষুধ ঠিক করবেন, আপনিই ঠিক। আমার ওষুধ ওইটা বলছেন, ওইটা হয়েছে, ওইটা তার এরকম লাগছে, ওসব কোনো কথা না। কি কি লক্ষণ, 4-5টা লক্ষণ ঠিক করেন, ওষুধটা প্রয়োগ করেন। আর ওষুধের তো বলেই দিয়েছি 2টা ভাগ করেন, একটা হচ্ছে তরুণ রোগ, একটা হচ্ছে সিভিল অর্থাৎ ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজে মায়াজম ভাগ করেন, চিকিৎসা হচ্ছে না, সরাসরি চলে যান। ওষুধ আপনাদের হাতে আছে। প্রায় সকল ওষুধে আলোচনা করে ফেলেছি, অর্থাৎ 200 ওষুধ, আমি এর বেশি আলোচনা করি নাই, সেগুলো শেষও করতে পারি নাই। 100টা দিয়েছি বাক্সে, আর 80 কি 90টা আলোচনা করেছি, ভিডিও আছে, সেগুলো এনাফ। আমি কথা বলবো না। আমাদের এই বিশাল ভান্ডার ওষুধেরও শেষ নাই। এত কিছু পরে হোমিওপ্যাথিক ডাক্তারি করা স্যার কারো পক্ষে সম্ভব না। অনেকেই বড় বড় ব্রেইনওয়ালাগুলো চলে যায়, বলে স্যার এত কিছু জেনে এইভাবে প্রয়োগ করাটা কঠিন। কিন্তু আমি সেটা সহজভাবে এনে দিচ্ছি। আপনি আপনার যেটুকু পড়েন সেটুকু পড়ালেখা করে প্রয়োগ করেন, অর্গননটা পড়েন, ম্যাটেরিয়া মেডিকাটা পড়েন। আবার ম্যাটেরিয়া পড়তে গেলে তো মুশকিল, সেখানে শততম ছাড়া নাই। আর ধরিয়ে ক্যান্টের কথা, ধরিয়ে অমুক কথা, আরে তারা তো 50 দেখে নাই। যদি তারা 50 পারত, আজ অন্যভাবে সৃষ্টি হতো। চলে আসি, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে পাইলাম বংশগতি। তাহলে এই বংশগতি পাইলে আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। দ্বিতীয়ত,
সাবমিশন, অর্থাৎ দীর্ঘদিন কোনো জিনিস যদি তার সাবমিশন হয়ে থাকে, সেটা খেলাধুলা হোক, সঙ্গীতে হোক, অন্য কোনো প্রাসঙ্গিক হোক, অথবা সরকারি চাকরি হোক, অথবা অবদমিত যদি কোনো রকমের থাকে, সেটার কারণে যদি তার দুঃখ হয়ে থাকে, সেটার কারণে যদি রোগ হয়ে থাকে, তাহলে কাছে মিশে যাবেন। বলে স্যার এতদিন তো করলেন যে নাচ দিলে ভালো হবে, হবে হবে, হ্যাঁ আমি ততক্ষণে দিতে না, আমি একটা রোগীকে 10 বছর নাচ দিয়ে রাখছি, এখন আসলে আর আমি দেরি করবো না, আমি কাশিন দিয়ে যাবো, কারণ আমি রাস্তা পাচ্ছিলাম, সেই নাচ দিলে ভালো থাকে। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। এই যে নাচ দিয়ে 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 আমার শেষ নাই, সে আসলেই কই ওষুধটা দেন, ওষুধটা ভালো, তাহলে তার ট্রিটমেন্টটা আমি তো করতে পারলাম না, কিন্তু আপনারা এখন করতে পারবেন। আপনাদের যে দর্শন আমার সঙ্গে আলাপ করে যেটুকু হয়েছে, আমি কথা বলবো না আমারটা পারফেক্ট তা না, আপনার পারফেক্টনেসটা পাবেন, সেই উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। এই সাবমিসিভ যদি হয়ে থাকে এবং সাবমিসিভের কারণে যদি রোগ হয়ে থাকে, এবং সেই নার্স দিয়ে তো আপনি সারা জীবন ভালোই রাখলেন, ট্রিটমেন্টটা কই দিলেন, আজকে আপনাদের সেই ট্রিটমেন্টের কথা বলতেছি। তখনই এরকম যখন 20-30 হয়ে যাবে, অথবা 15-20 পর্যন্ত যাবেন, যে নার্স কাজ করছে না, অথবা বারবারে ফেল করে, আর দেরি নাই, সেখানেই আমাদের কার্সিনোসিস। তাহলে 2টা ক্ষেত্র আপনার পেয়ে গেলেন। আসুন আরো অনেক ক্ষেত্র কথা বলবো। কি সুন্দর তথ্য, আপনারা প্রমাণ করেন, আমি বলছি আপনারা প্রমাণ করেন, আমি চোখে দেখে বলছি, সেটাই চেষ্টা করতেছি। আমি না দেখে কোনো কথা বলার চেষ্টা করি না, কোনো মানে কি বলবো, এটা হবে, এটা হইতে পারে, এটা না, যেগুলো দেখেছি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি, যেটা দেখি নাই সেটা আপনারা দেখবেন। আমি সবকিছু দেখবো এটা ঠিক কথা না। চলে আসি, তাইলে এখন বুঝতে পারছেন কখন আমি কার্সিনোসিন ব্যবহার করব। বংশগতির ইতিহাস যদি পাই, আর সাবমিসিভ হইয়া যদি আমার কোনো ওষুধে কাজ না করে, সেটা আমরা নার্সের কথা বলে থাকি। নার্স যদি দীর্ঘদিন কাজ করতে হবে, অথবা এক সময় অন্য সময় আমি 30 পর্যন্ত গেছি, কিন্তু এখন যাবো না, এখন 10-12-15 হয়ে গেলে বুঝবো তার কার্সিনোসিন ছাড়া তার উপায় নাই। কি সুন্দর তথ্য কথা। অর্থাৎ তাহলে প্রশ্ন আছে, স্যার কার্সিনোসিন আমি কম মাত্রা দেবো, কিভাবে দেবো, কখন দেবো, এবং মাত্রাও বলে দেওয়া হলো। অর্থাৎ কারো যদি এই রকম কুফল নষ্ট করতে হয়, মিনিমাম 4টা ডোজ, সেটা আমার 20 বছরের অভিজ্ঞতা। তাহলে এমন থেকে বললাম, ওই যে সালফার সেই পরিমাণ কাজ করছে না, কিন্তু আমার উচিত ছিল এখন আসলে আর আমি দেরি করবো না, আমি কার্সিনোসিন দিয়েই ওনাকে বিদায় করবো। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে নুসোর্স ওষুধগুলো এত ভ্যারাইটিস কাজ করে দেহের উপরে। এই ভ্যারাইটিস কাজটা কেন করে? কারণ এগুলো নুসোর্স, এগুলো হচ্ছে জীবাণু থেকে তৈরি, সে সকল তৈরি গতিকে তাদের কাজের ব্যাপকতাও বেশি। হয়তো নার্স সেটা তার সকল কিছু কভার করতে পারছে না, কভার জন্য গভীর থেকে গভীরতর ক্রিয়াশীলগুলোর দরকার, তখনই কার্সিনোসিনটা প্রয়োগ করবে। চলে আসি তৃতীয়, ক্ষুদ্র বিষয়ে অতি মনোযোগী। দেখুন এরকম হয়, অনেকের সিম্পল একটা ঘটনাকে সে বিশাল করে ভাবতেই পারে, সকল লক্ষণ আপনি পাবেন, আমি সে কথা বলছি না, থাক, এটা জানা রইল। 4 নম্বর হচ্ছে লাভ ফর ড্যান্সিং অ্যান্ড মিউজিক। একটু আগে বলছিলাম, অর্থাৎ যারা আনন্দ জীবন কাটাতে চায় এবং গান বাজনা শুনে ড্যান্স করে, অমুক করে, সেখানের সাবমিসিভ যদি হয়ে থাকে, সেখানের ভালোবাসা যদি তার বাধা হয়ে থাকে, এবং সে কাজ যদি সে করতে না পারে, এবং না করার জন্য তার যে দুঃখ, ওই যে প্রেমের কথা বললাম আপনাদের, সেখানে আমরা ইগনিশের কথা বললাম, নেট্টামিউরের কথা বললাম, ইগনিশ এবং নেট্টামিউরের পার্থক্যের কথা বললাম, আর এখানে বললাম লাভ, ভালোবাসা। অর্থাৎ যে কোনো জিনিস ভালোবাসা যদি অবদমিত হয়, সেটা গান হতে পারে, নাটক হতে পারে, অথবা কারো যদি কোনো ধর্মীয় তার বাধা হইতে পারে, তার যে কাজটা করতেছে সেটা পাচ্ছে না, অর্থাৎ পারার জন্য তার রোগ সৃষ্টি হচ্ছে, এগুলো যদি জানেন, তাহলে অনায়াসেই আপনার কার্সিনোসিন ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে কি বললাম, 2-3টা জিনিস রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার অন্তত 3-4টা ওষুধ ফেল করছেন কিনা, 10-12 পাওয়ার পর্যন্ত গেছেন কিনা, বংশগতিতে সেটা থাকলে তো কোনো চিন্তাই নেই, তারপর প্রয়োগ করবেন। প্রয়োগের কুফলটা জানিয়ে রাখবেন, এই ক্যান্সার দিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। সুতরাং আপনি যেন কারো শরীরে অতি তাড়াতাড়ি ক্যান্সার রোগের সৃষ্টি করেন, সেটা আমি চাই না। যদিও এগুলোর ক্ষতি অনেক কম বললেই চলে, তারপরও আমাদের রিচার্জের কোনো শেষ নাই, আমাদের রিচার্জ তো নাই,
তারপরও আমি বলবো ভবিষ্যতে আপনারা এই সকল জিনিসে রিচার্জ করার চেষ্টা করবেন যে কারো এরকম কোনো এফেক্ট আপনার হয়েছে কিনা। আমি দেখেছি কত কথা মনে পড়ে, এই ল্যাকোসিস খেয়ে ল্যাকোসিসের রোগী হয়ে গেছে, এবং বিশ্বাস করেন সেই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারিনি, কারণ ল্যাকোসিসের এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন দিয়া আপনি তার কুফলটা নষ্ট করবেন। আপনারা সেই চেষ্টা করবেন। কার্সিনোসের এমন কোনো ওষুধ নাই কার্সিনোসের কুফলটা আপনি নষ্ট করবেন। সুতরাং কুফল হওয়ার আগেই আমি যেন সজাগ থাকি, এবং সজাগের জন্যই এলএম পদ্ধতি, এবং এলএম পদ্ধতিরই হচ্ছে 1 থেকে 4 নো রিস্ক, হলে হলো, না হলে নেই। আপনারা আপনাদের লক্ষণ সমষ্টি সব কিছু মিলেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, নাইলে এলএম পদ্ধতিও একদিন ডাস্টবিনে চলে যাবেন আমাদের কারণে। চলে আসি স্লিপ ফর, আচ্ছা যেটা বললাম, অর্থাৎ ইনসোমিয়া, ঘুম কম হওয়া, চিন্তা করা, এগুলো দীর্ঘদিন ওষুধে কাজ করার পরে অনেকেরই দেখবেন, কত কথা মনে পড়ে, অনেকেই দেখবেন ভালো ভালো ওষুধ দিয়ে ঘুম আসছে না। আপনার দেখবেন কারোর শরীরে আপনি হয়তো মাদার দিলেন, ঘুমের ওষুধ কাজ করছে না, এবং 50 আমাদের এলএম সিস্টেমেও দিলেন, যদিও মাদারটা আমি বলি না ওষুধ, এলএম সিস্টেমে দিলেন, ওষুধগুলো খাওয়ার পরে কাজ করছে না, 1টা পাওয়া 2টা পাওয়া চলে গেল, কোনো রকমের রেজাল্ট নাই, ধরেই নেবেন তাকে কার্সিনোসিন দিতে হবে। আরও কোনো ফ্যাক্টর পান কিনা, অর্থাৎ তার বংশগতি আছে কিনা, তার কোনো চাপা পড়ার ইতিহাস আছে কিনা, এগুলো জেনেই ঘুমের যদি সৃষ্টি হয় তাহলে এটা চেষ্টা করবেন। আমি একটা স্টার মার্ক দিয়ে রেখেছি, সেটি এখন আলোচনা করার চেষ্টা করব। এর আগেও আমার ক্যান্সার বডিতে আমি কতগুলো কথা বলছিলাম, কোনো অঙ্গ বা কোনো কিছু যদি কারো শরীরে অস্বাভাবিক দেখা যায়, সেগুলি থেকেও আমরা অনেক সময় ক্যান্সার রোগ নির্ণয় করতে পারি, অথবা পূর্বাভাস বলতে পারি। পূর্বাভাসের অনেক রকম লক্ষণ আছে, যেই যত বেশি মনে রাখতে পারবেন সেই তত বেশি ক্যান্সারের ওষুধটা প্রয়োগ করতে পারবেন। এখানে আমি একটা কথা বলি যে ব্লু আই, অর্থাৎ চোখের সাদা বর্ণটা যদি ব্লু হয়ে যায়, অর্থাৎ চোখের বর্ণ কি কালোর মাঝে সবই সাদার মাঝে কালো, অথবা যেই চোখের রঙই থাকুক না কেন, সেই কালো সেই সাদা রংটা যদি ব্লু হয়ে যায় তাহলেই বুঝবেন কার্সিনোসিনের প্রয়োগ করার সময় আপনি ধরে নিয়েছেন। অর্থাৎ এটা হলে আপনি 50% পেয়ে গেলেন। আমি সময় সুযোগ মতন অন্যান্য লক্ষণ চিকিৎসা করে আমি দেরি করব না, এই সময় পেলে আমি এটা করব। তাহলে 3টা লক্ষণ পেলেন, একটা হচ্ছে চাপা পড়া, একটা হচ্ছে বংশগতি, আর একটা হচ্ছে চোখের রং, অথবা শরীরে আমরা অনেক সময় যে সকল চিহ্ন, তিল, অথবা কোনোদিন দীর্ঘদিন চিল, এটা কোনো সময় ঠিক হয় না, অথবা জন্মগত দাগ, অথবা শরীরে কোনো চিহ্ন এরকম থাকে, তখন আমরা চিন্তা করতে পারি যে এটা কার্সিনোসিন। আর মেইন কথা কি, আমাদের ওষুধগুলো যখন কাজ না করে, দেখুন কত সুন্দর ওষুধগুলো ভাগ করে আজকাল লাস্ট পজিশনে চলে আসছি, আমরা যেন চিকিৎসা কোনো বাধা না পাই। এই বাধা না হওয়ার জন্য ক্যান্সার মায়াজম, কিন্তু মায়াজম তো 4টা শেষ হয়ে গেল, আর একটা নতুন মায়াজম যোগ হলো কেন? যুগের সাথে যোগ হয়েছে। দেখুন এখন ঘরে ঘরে ক্যান্সার, অর্থাৎ রোগ হইলেই ক্যান্সার। এবং আরও কি জানেন, এটা এটা যারা শারীরিক পরিশ্রম করে, যারা গ্রামেগঞ্জে থাকে, যারা মেন্টালি, এই সকল কথা বললাম, যাদের কোনো সাবমিসিভ কিছু নাই, যাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা অমুক কিছু নাই, তাদের ক্যান্সার রোগ অনেক সময় হয় না। আমি এমন কথা বলবো না, কম। সবচেয়ে বেশি যারা অনেকগুলো রোগে ভুগে, অনেক রকম দায়িত্বপূর্ণ কাজে আছে, সেই বয়সে এসে তাদের ক্যান্সার হয়। কি সুন্দর! আর সেই ক্যান্সার থেকে আপনার প্রথম বয়সে যদি 1 থেকে 4 মাত্রা খাওয়াই দিতে পারেন, তাহলে আপনার এই যে বললাম চ্যালেঞ্জিং, আপনার জীবনে ক্যান্সার হবে না, আপনার অনায়াসে বলতে পারেন। বলে স্যার এই কথা দৃঢ়তার সঙ্গে? হ্যাঁ, দৃঢ়তার সঙ্গেই বলি, এবং আপনারাও বলবেন। তো বলি ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা দেখেন, আমি তো রুগী তো আপনার কাছে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, যখন ওষুধ খাইয়া যখন আসি বলবে যে এই ওষুধের কাজ হচ্ছে না, তখন ওইখানে যদি 4 মাত্রা দিয়ে থাকেন M থেকে 4, তখন 5 থেকে শুরু করবেন। কি সুন্দর ট্রিটমেন্ট! আপনাকে বাঁচতে হবে, আপনার ডাক্তার আপনাকে 80-90 বছর বাঁচতে হবে। যদি না বাঁচেন, হোমিওপ্যাথিকের দোষ নয়, আপনার দোষ। আপনার ট্রিটমেন্ট আপনাকেই করতে পারলেন না। যদিও দুঃখের সঙ্গে করতেছে, আমার ওষুধ আমি নিজে খেতে পারি না, সেরকম করবেন না। ওষুধ যখন সিলেকশন করবেন, নিজের নিত্য ওষুধ খাওয়ার চেষ্টা করবেন, তা না হলে আমার এই কথাটাও রং হয়ে যাবে। কারণ আপনি যদি নিয়মিতভাবে ওষুধ সিলেকশন করে নিজের ওষুধ নিজে খান, আপনার 80-90 বছর আগে অন্তত লুটে পটে, অর্থাৎ একেবারে রোগে ভোগে মারা যাবেন, এটা আমি বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক এমন একটা বিজ্ঞান যেখানে মানুষকে পিসফুল ডেথ দিতে পারে, সেই দর্শন আপনাদের হোক। হয়তো 2-1টা রোগী আমি দেখেছি শেষ দর্শন, অর্থাৎ
যখনই আমাদের জীবনের শক্তি শেষ হয়ে আসবে তখনই বুঝবেন আপনার কোনো ওষুধে কাজ করবে না, কিন্তু আপনাকে সময় দেবে। তারপরেও যদি না বুঝেন আর কিছু বলার নাই, ওষুধে দিবেন, কাজ হচ্ছে না, একটা দুইটা তিনটা ওষুধে যদি কাজ না হয় ধরেই নেবেন এই রুগী আর বাঁচবে না। এটাও দর্শনের জন্য চেষ্টা করেন। আমি আপনাদের সকলের কাছে দুই হাত তুলে বলবো আপনারা এই দর্শনটা লাভ করেন, তাহলে বুঝতে পারবেন রোগী চিকিৎসা ক্ষেত্র কার কখন মৃত্যু হবে। তার মানে মৃত্যু তো আমরা বলি এগুলো আগে থেকে হয়তো উপরওয়ালা ঠিক করা আছে, আমরা তার চেষ্টার মালিক। তবে আমি মনে করি না 80-90 বছর আগে প্রকৃতি বা ভগবান যাই বলেন না কেন কেউ আপনাদেরকে জীবনহানি করার চেষ্টা করে না, আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আমরা আমাদের কারণেই এত রোগ শোকে ভুগি, এত কষ্ট পাই। সেখান থেকে মুক্তি হওয়ার জন্যই যেরকম নিয়ম মাফিক চলতে হয় সেরকম হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে সহযোগী হিসাবে আপনাকে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে বলে আমার বিশ্বাস। চলে আসি, আরো অনেক কথা আছে, একটু বলে যাই। শেষ অর্থাৎ দেখুন শেষটা এই যে 4-5টা পয়েন্ট বললাম, আরো কত পয়েন্ট থাকতে পারে, অমুক করতে পারি আমাদের, সেখান থেকে আমি হয়তো 2-3টা পয়েন্ট চোখের কথা বললাম। আর চকলেট বাটার সল্ট অর্থাৎ চকলেট প্রিয়, দেখুন বাচ্চারা ফাস্টফুড খার, সেগুলো ক্যান্সার বডি। তার মানে আপনার দেখলে ফাস্টফুড খার, আপনাকে একেবারে কাল দিকেই ক্যান্সার ওষুধ দিয়ে লাইলেন, কার্সিনোজেন দিয়ে লাইলেন। সেটা করেন না, সেটা না করে একটি ইতিহাসটা নেন, বাচ্চার সঙ্গে কথা বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন, তার সিস্টেমেটিক রাখেন। এই বাচ্চা তো চকলেট ছাড়া কিছু খাইতেই চায় না, চকলেট দিলেই খায়, মিষ্টি দিলেই খায়, এবং বাটার ক্রিম জাতীয় জিনিস পছন্দ করে এবং লবণ খায়। এই সকল প্রবণতা থাকলেই আপনি বুঝতে পারবেন যে আমাকে ক্যান্সার ওষুধ অর্থাৎ কার্সিনোজেন ওষুধ প্রয়োগ করতে হবে। কিন্তু সল্ট খাইলে আমরা অনেক সময়, আমি নিজেও দেখেছি যে লবণ খাওয়ার প্রবণতা কমে যায়, কিন্তু যার ক্যান্সার বডি তার কমবে না। কি সুন্দর দর্শন যে স্যার সকল লোকের এই নেটমিউ দিয়ে কমাও ফেললাম, লবণ খায় লবণের প্রবণতা কমে গেল, ডিম খায় ডিমের প্রবণতা কমে গেল, ক্যালকেরিয়া কারবে, কিন্তু এখন তো কমে না। তো সহজ হিসাব, না কমলে তো আপনি কার্সিনোসিন আপনার কাছে আছে, তার আগে অন্তত 1 মাস ট্রিটমেন্ট করবেন, তারপরে দেন 4 মাত্রা। যদি সে ইতিহাস বা অন্য কিছুতে যদি না পান তখন দেন, তখন ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। তাহলে দেখুন কত সোজা হয়ে গেল চিকিৎসাটা। অর্থাৎ বাধা যে খালি এই 18টা বাধার কথা বললাম, 18টা বাধার সঙ্গে ম্যাজমেটিক বাধার কথা বললাম, আর একটা নতুন বাধার কথা বললাম, মানসিক লক্ষণের যত রকমের প্রেশার হোক না কেন, কার্সিনোসিন ইজ দ্য মেইন মেডিসিন। তার অর্থ ধরিয়ে আমরা ব্যবহার করব সেটা করবেন না, ধরিয়ে অ্যাটম বোমা ফুটাবার চেষ্টা করবেন না। অ্যাটম বোমা সবার কাছে আছে, কারণ যুদ্ধ কেউ করতে চায় না, কারণ তার পরিণাম ফল জানে। আপনাদেরও উচিত আপনি কার্সিনোসিনের ব্যবহার জানেন, কার্সিনোসিনের ক্ষতির দিকটা জানেন, সুতরাং উপকারের কথা চিন্তা করে কারো ক্ষতি করার জন্য মানসিকতা আপনার না আসে। নিশ্চয়ই আপনারা যারা ডাক্তারি করেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার উদ্দেশ্যটাকে। চলে আসে, আরো আলোচনা অনেক সময় দেরি হয়ে যায়। বাবা 5টা ওষুধ নিয়ে আলোচনা করব, কারণ আমি এতদিন খোঁজ করছিলাম যে কার্সিনোসিন মায়াজমের আর কি ওষুধ হইতে পারে, কিন্তু দেখুন আমি বইপত্র ঘাটে আমি দেখলাম যে না, এই ওষুধ তো আর নাই। সে কারণেই আপনাদেরকে আর একটা ওষুধ বাঁচতে পারি নাই, যেটা আমি কার্সিনোসিন ওষুধের ভিতরে ফেলবো। অর্থাৎ ক্যান্সার রোগীদের আমি ওষুধ প্রয়োগ করব অন্য একটা আমাদের ওষুধ দিয়ে। অনেকগুলো ওষুধ আছে, সেখানে নাই কেন? কারণ এই 4টা মায়াজমের মিশ্রিত মায়াজম যখন তৈরি হয় তখন আর কার্সিনোসিন ছাড়া আর উপায় আমাদের থাকে না। এই জন্যই মায়াজমটা আলাদা, ওষুধও একটা। তো বলে স্যার এখন আবার কি ওষুধ আলোচনা করবেন? হ্যাঁ আসছি। কেন এটা আলোচনা করতেছি যে সকল ওষুধ আমাদেরকে অন্যান্য মায়াজম থেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং যেন আমরা অর্থাৎ কার্সিনোসিনের মতন একেবারে অ্যাবসলিউটলি কার্সিনোসিন মায়াজমের ওষুধ আর এরকম ওষুধ আমাদের হাতে নাই। তাহলে আমরা কি করবো? তাহলে কি আমরা চিকিৎসা করবো না? নিশ্চয় করবো। সেই জন্যই আমি ওষুধগুলোর নাম আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, ইগনেশিয়া এবং নেট্রামিউর। ওই যে মানসিক রোগের উপরে হয়তো আমরা এই 2টা ওষুধ দিয়ে বিবেচনা করেছি, কারণ মানসিক রোগীর যখন আমরা ক্যান্টের রেভাডরি আলোচনা করি, আমি লজ্জাই বোধ করি,
কারণ ক্যান্টের রেফাটরি আলোচনা করার জন্য আমার যোগ্যতা নেই। বলে নাই কেন? নাই কেন কারণ আমি প্রথম কথা শততম করি নাই, এবং ক্যান্টের এই যে ক্যান্টের রেফাটরি কি সুন্দর বই, এবং যারা করেন তারা হয়তো অনেক ভালো ভালো করেন, আমরা তো এত ভালো করতে পারবো না। আমরা বর্তমান যুগে আসছি, কত তাড়াতাড়ি রোগীর চিকিৎসা করে, একটা লক্ষণ ভিত্তিতে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব, সেখান থেকে বেরিয়ে আসেন। এটা করতে গিয়েই আমরা এলোপ্যাথিক থেকে দূরে সরে গেছি। আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য, আমাদের সব কিছু ভুলে গেছি অর্গানন ছেড়ে। আমি কথা বলছি না রেফাটরি অর্গাননের বাইরে না, অর্গাননের ভিতরে, তবে শততম পদ্ধতির মধ্যে সেটা সীমাবদ্ধ। অনেক কিছু আমাদেরকে সহজ করে দিয়েছে এই হেনিম্যান। আর তার কথা মুখে বলে শুধু শুধু আমি তার নামও আনতে চাই না, কারণ তার মতন লোকের নাম নেওয়াও বোধ আমার অপরাধ। কারণ তার বইয়ের প্রথম কথা, সত্যতা না থাকলে আপনারা আমার বই ধরবেন না, সেটাই তো পালন করতে পারি না। বুকে হাত দিয়ে বলুন তো কটা লোকের সত্য কথা বলে আপনারা এই বইটা ধরেন? আমি পারি না। আমাদের সমাজে চলতে গেলে অনেক কিছু করতে হয়, কিন্তু এই রেফাটরিও তাই। ক্যান্টে যে সকল বই উল্লেখ করে দিয়েছেন, যত বড় সুন্দর উপমা আমাদের হাতে তুলে দিয়েছেন, সবই কিন্তু শততম পদ্ধতির মতে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা এলোপ্যাথিকের মতন হয়ে আমাদেরকে এখন কেউ বিশ্বাস করে না। একেবারে করতে না করতে বড় বড় দেশগুলো থেকে ঘুরে ভারতবর্ষ, এখন বাংলাদেশ, এখন উন্নত দেশগুলো সেগুলো গ্রহণ করে আছে। মনে রাখবেন, আগামী 10টা বা 20টা বছর আপনাদের হাতে। যারা আজকে এলএম পদ্ধতি নিয়ে শুরু করেছেন, আপনাদের পিছনে কি থাকে একটু দেখেন। আমি অ্যাডভান্স কথা বলে যাচ্ছি, খালি একটু সময়ের অপেক্ষা। কারণ কথা হচ্ছে তো আমাদের কিছু নেই, নাই টাকা পয়সার জোর, নাই পড়ালেখার জোর, নাই কি আছে, কিন্তু আমাদের তো কেউ বিশ্বাস করে না। চলে আসে এই দুইটা ওষুধ কথা বললাম প্রয়োজনীয়। তারপরেরটা কি? সিপিআর। এটাও কারণ আছে, অর্থাৎ প্রিভেন্টিভ, অর্থাৎ ক্যান্সার রোগীর আগেই এ সকল ওষুধ আসে। না পারবো না, টায়ার্ড হয়েছে। সিপিআর লক্ষণ জানেন, অমুক জানেন, কতক্ষণে আমরা এটা দিতে হয়। সবচেয়ে কথা হলো ভালোবাসা। যার মায়াই নাই, মায়া ত্যাগ করেন, সেখানেই জন্ম হচ্ছে ক্যান্সার রোগীর। কারণ এতক্ষণ তো বললাম মনের উপরে যত রকমের রোগ আছে, এই জন্যই বলছি। তারপরে ওষুধটা কি? তারপর ওষুধটা টিউবারকুলিনাম, অর্থাৎ যেখানে আমরা জানেন সেখানে ভ্রমণ বিলাসু এবং হালকা পাতলা গঠন, অমুক গঠন, সেগুলো তো বুঝলাম। অর্থাৎ ঘুরে বেড়ানোর অভ্যাস, অর্থাৎ তার শরীরও ভালো। দেখবেন টিউবারকুলোসিস বডি, তার বুদ্ধিও ভালো, বিবেকও ভালো, সব কিছু ভালো। এবং সেটার আর একটা ওষুধের কথা আমরা জানি, সেটা হচ্ছে ফসফরাস। প্রত্যেকটা মায়াজমের আমি এক একটা ওষুধ আলোচনা করেছিলাম, যে ফসফরাস, তারপরে তারপরে তো নসুস একটা আলোচনা করেছিলাম। সেটা সরিক মায়াজমের, স্যাকোটিক মায়াজমের, সিভিলিটিক মায়াজমের, টিউবারকুলোসিস মায়াজমের। কিন্তু ক্যান্সার রোগের মায়াজমের কথা বলে তো আর এই ওষুধ খুঁজি পাই না। কি ওষুধ দিলে ক্যান্সার রোগীটা ভালো হবে সেটা তো আমাদের জানা নাই। আমি তখন দেখলাম এই যে আলোচনা করলাম সব কিছুরই শেষ হচ্ছে, সেটা এই ওষুধগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন। নেট্রামিউর, ইগনেশিয়া, সিপিয়া, এগুলো আগের ওষুধ। অর্থাৎ তার ক্যান্সার হলে যেটা দেবেন আমি সে কথা বলছি না, পূর্বাভাস। অর্থাৎ হলেও দিতে পারেন। যখনই আপনার ট্রিটমেন্টে করতে যাবেন, একটা ওষুধের ক্রিয়া যখন পাবেন, নিশ্চয়ই সেই ওষুধের ক্রিয়াই বা সেই লক্ষণ ভিত্তিতে সেই ওষুধগুলো প্রয়োগ করবেন। এর আগে আমি একটা ক্যান্সার রোগীর ইতিহাস বলেছিলাম, মানসিক কষ্টের উপরে তার ক্যান্সার রোগ। আমি কিন্তু সেই ইগনিশিয়াও দিতে পারি নাই, নেট্রামিউরও দিতে পারি নাই, কারণ তাৎক্ষণিক তার শ্বাসকষ্টের ওষুধ দিয়েই আমি তার সেবা দেওয়ার চেষ্টা করছি। সেই রোগীও তো মারা গেছে। কারণ মারা যাওয়ার কারণ এলোপ্যাথিক্যালরা বলে দিয়েছে সে আর বাঁচবে না, কিন্তু আমি তো ক্যান্সারের ব্যর্থ হয়েছি। আপনারা যেন ব্যর্থ না হন সেই চেষ্টাই। অর্থাৎ ক্যান্সারের রোগী আসলেই কোনো না কোনো রকমে ভালো থাকলেই 3-4টা মাত্রা দিয়ে দেন, যদি তার বংশগতিক ইতিহাস থাকে, অথবা যদি তার সিলেকশন হয়ে যায় অ্যাকুইট রোগীর থেকে, আপনি এগুলো দিলেই চিকিৎসাটা ভালো পাবেন বলে আমার বিশ্বাস। আমি এখনো এটা পরীক্ষা করে আপনাদেরকে উপহার দিতে পারছি না। তার মানে একেবারে চরম অবস্থা ক্যান্সারের অনেক সময় আমাদেরকে নিষেধ করা হয় ক্যান্সারের ওষুধগুলো যেন প্রয়োগ না করি,
কিন্তু আমি এখন বলবো সময় সুযোগ পেলে দেরি করবেন না, কারণ আমাদের এলোপ্যাথিকের মতন এত ক্ষতির চিন্তা করা নাই। তার ক্যান্সার বলি, আমি তো চিকিৎসা করতে পারছি না, কোন রোগের কোন ওষুধ কোন ধরন কোনটা সিলেকশন করতে আমার কষ্ট হচ্ছে, তাই বলি আমি আমার ক্যান্সারের ওষুধ দিয়েই আমি আগাতে পারি। একটু সময় বিবেচনা করে যদি আপনার কাছে রোগী আসে, আমি আরো পরে বলার চেষ্টা করব, কারণ আমিও কিছু দর্শনের চেষ্টা আছি কখন ক্যান্সার রোগীকে আমরা এই ওষুধটা দিতে পারি। ভালো থাকলে দিতে পারবেন, কিন্তু যখন একটু খারাপ থাকে তখন হয়তো দেওয়াটা কঠিন হয়। সেই জন্যই এই ওষুধগুলো আলোচনা করেছি। কি আলোচনা করেছি? ন্যাট্রামিউর, ইগনেশিয়া, সিপিয়া, টিবাক্লিনাম, ফসফরাস। কি সুন্দর! ফসফরাসের সংবেদনশীল 1 নম্বর ওষুধ হচ্ছে এই যে আমরা তখন বলবেন ক্যান্সার রোগীর প্রাদুর্ভাব, সেখানে সকল রকমের রোগ আমরা ফসফরাস টিবাক্লিনামে ভালো করতে পারি। এখানেও তাই, অর্থাৎ এই সংবেদনশীলতা, ভ্রমণশীলতা যেগুলোই থাকুক না কেন, তখন আলোচনা করলাম, সেগুলো সকল কিছু সমাধান একমাত্র কার্সিনোসিনই দিতে পারে। এই জন্য আরেকটা ওষুধ আলোচনা করার সুযোগ নাই, অথবা সেই ওষুধ নেই। সেখানে আমরা আরো অনেক ওষুধ আলোচনা করতে পারি, যেমন আলোচনা করতে পারি অরামম্যাট, তার ক্ষত প্রক্রিয়া, নাকের হাড় বাঁকা, অথবা আরো কোনো লক্ষণ যদি জানা থাকে, আত্মহত্যার ইচ্ছা, সেগুলো থেকে আমরা আর 2টা ওষুধের কথা বলতে পারি। একটা হচ্ছে হাইড্রাস্টিক স্ক্যান। দেখবেন হাইড্রাস্টিক স্ক্যান কিন্তু সিম্পল ওষুধ, কিন্তু এগুলো মনে রাখার কথা কেন বলতেছি, এই সকল ওষুধ আগে প্রয়োগ করার চেষ্টা করবেন। হয়তো হাইড্রাস্টিক দিয়েই আপনি রোগী ভালো করেছেন, হয়তো কার্সিনোসিসের দিকে যেতে হয়নি। ন্যাট্রামিউর দিয়ে ভালো করেছেন, যেতে হয়নি। ইগনিশিয়া দিয়ে ভালো করেছেন, সিপিয়া দিয়ে ভালো করেছেন, সালফার অথবা অন্য কোনো মায়াজমের ট্রিটমেন্ট করে আপনার তার চিকিৎসা করেছেন। যদি ভালো না হয় তখন কার্সিনোসিন আপনি অনায়াসেই ব্যবস্থা করতে পারবেন। এই জন্যই আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা সিলেকশন করতে গিয়ে যেন আমরা বিপদে না হই। প্রত্যেকটা ওষুধের, প্রত্যেকটা মায়াজমের 2টা করে ওষুধ আলোচনা করেছি আপনাদের উদ্দেশ্যেই। একটা আলোচনা করেছি নৈশস্য ওষুধ, আরেকটা প্রকৃতিগত অথবা ম্যাটেলিক, অথবা আমাদের ম্যাটেরিয়ামেটিকাতে যা আছে। কিন্তু আজকে এই ওষুধটার কাউন্টার কোনো ওষুধ আমি আপনাদেরকে দিতে পাচ্ছি এই গ্রুপ অফ মেডিসিন, অর্থাৎ যেগুলো ফেল করে আপনি এসেই দেরি করবেন না, কার্সিনোসিন তখনই ব্যবহার করেন। আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যেই বলতেছি যে আর দেরি নয়, আয়গতরা আমরা দিনের আলোর বর্তিকা নিয়ে সেই এলএম পদ্ধতির প্রদীপ জ্বালিয়ে, নিজের মনের ক্ষোভ জ্বালিয়ে আগামী দিনে আপনারা এই দেশের সেবা করবেন, এই আশা রেখেই আজকের আলোচনা শেষ করছি।